ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবনবিজ্ঞান থেকে প্রাণীদের সাড়া প্রদানের প্রকার হিসেবে স্নায়ুতন্ত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্র যে চ্যাপ্টারটি আমি এর আগের ক্লাসে পড়িয়েছি এবং মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি, এই জায়গাগুলো থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন হয় ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার, সমস্ত কোশ্চেন অ্যান্সার এখান থেকে আমি আলোচনা করব, এমসিকিউ আকারে ডিটেলসে প্র্যাকটিস করাবো, প্রত্যেকটি অপশন ধরে ধরে বলে দেব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। এর আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে, প্লেলিস্টে তোমরা প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। আর যারা কনসেপ্ট অনুযায়ী ডিটেলস ক্লাস পেতে চাও বা অন্যান্য স্টুডেন্টরা যেভাবে ডিটেলসে পড়ে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আমাদের এখান থেকে গভর্নমেন্ট কলেজে সুযোগ পায়, তুমিও আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য পড়তে পারো। তার জন্য মাত্র তোমার খরচ হবে 699 টাকা। 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, কোনো মান্থলি টাকা নেওয়া হয় না। 699 টাকা পেমেন্ট করলে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইংরেজি, জিকে, রিজনিং, তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট রয়েছে, 6টি সাবজেক্ট ডিটেলসে কনসেপ্ট অনুযায়ী বিষয়ভিত্তিক ভাবে ক্লাস পাবে, মক টেস্ট, সাজেশন সেট, সমস্ত কিছুই পাবে। প্রতিটি ক্লাস লাইভ ক্লাস। ক্লাস যদি কোনো কারণে মিস করো, রেকর্ডিং ক্লাস অ্যাভেলেবল থাকবে, তুমি পরে দেখে নিতে পারবে। এবং যাবতীয় যা কিছু প্রয়োজন পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত কিছুটাই পেয়ে যাবে। যদি অ্যাডমিশন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি। এখানে প্রথম ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের যে কোশ্চেন গুলো হয় সেগুলো আলোচনা করছি। তোমরা জানো জীবন বিজ্ঞান থেকে টোটাল 50 নাম্বারের কোশ্চেন হবে। 1 নাম্বারের কোশ্চেন থাকবে 30টি এবং ক্যাটাগরি 2 2 নাম্বারের কোশ্চেন থাকবে 10টি। 10 দিয়ে 20, টোটাল 50 নাম্বারের কোশ্চেন। তাই জীবন বিজ্ঞানটাকে খুব সুন্দর করে আমাদের পড়ে বুঝে যে টাইপের কোশ্চেন হয় সমস্ত কিছুই আমাদের শিখে রাখতে হবে। তো প্রথম কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলে? এটা একদম সাধারণ কোশ্চেন, সহজ কোশ্চেন, সবাই এই কোশ্চেনের অ্যান্সারটি করতে পারবে। এখানে অপশন দিয়েছে অ্যাক্সন, ডেনড্রন, নিউরন, কোষদেহ। তো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে আমরা কি বলি? নিউরন বলি। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে আমরা নিউরন বলি। তাহলে নিউরনের পরিমাণ কতটা? প্রায় 10 লক্ষের উপরে নিউরন। তাহলে এখানে আমরা এই জায়গাগুলো আমরা মনে রাখবো। তো আমরা মনে রাখবো কোষদেহ এবং সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত যে একক যেটা স্নায়ু স্পন্দন পরিবহন করে সেটাই হচ্ছে নিউরন। এই নিউরন দুটো অংশ নিয়ে গঠিত, এক হচ্ছে কোষদেহ বা সেল বডি, আর একটা হচ্ছে প্রবর্ধক বা প্রসেস। এই জায়গাটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো চলো তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে যে গরম পাত্রে যদি তোমার হাত লেগে যায় তুমি তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নাও, কোন ঘটনাটি বা কোন অংশটি ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে? কি বলছে কোশ্চেন? এখানে বলা হচ্ছে গরম পাত্রে তুমি যদি হাত দিয়ে দাও, কোনো কারণে গরম পাত্রে তোমার হাত লেগে গেল, তখন কি হয়? তখন তোমার হাতটা তৎক্ষণাৎ সরে যায়। তাহলে এখানে কে কাজ করছে? অর্থাৎ এখানে এই গরম পাত্রে হাত রাখার জন্য তোমার যে হাতটা সরে যাচ্ছে এটার জন্য কে ক্রিয়া করছে? তো আমাদের মনে রাখতে হবে এখানে কে কাজ করছে? এখানে কাজ করছে আমাদের সুষুম্না কাণ্ড। তাহলে এখানে কাজ করছে আমাদের সুষুম্না কাণ্ড, অর্থাৎ সুষুম্না শীর্ষক সুষুম্না কাণ্ড, এই অপশনটাই আমাদের রাইট অ্যান্সার করতে হবে। কারণ সুষুম্না কাণ্ড যেটা সুষুম্না শীর্ষকের পশ্চাৎ ভাগে অবস্থান করছে এবং তৎক্ষণাৎ মানে বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এই সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করছে আমাদের এই সুষুম্না কাণ্ড। তাহলে রাইট অ্যান্সার সুষুম্না কাণ্ড। ঠিক আছে? মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে পেশি এবং আন্তর্জন্তীয় অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করা কিন্তু সুষুম্না কাণ্ডের কাজ। এটা আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক স্পন্দনের প্রবাহ সর্বদাই
প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক স্পন্দনের সর্বদা প্রবাহ কোন দিকে, একমুখী, দ্বিমুখী, উভমুখী নাকি বহুমুখী? রাইট অ্যান্সার কি হবে? তো প্রতিবর্ত চাপের ক্ষেত্রে স্নায়বিক যে স্পন্দন সেটা সবসময়ের জন্য একমুখী হয়। কেন একমুখী হয়? কারণ আমরা জানি প্রতিবর্ত চাপ হচ্ছে এক স্নায়ুপথ থেকে উদ্দীপনাকে কি করে, আবর্তনের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া ঘটায়। অর্থাৎ প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক স্পন্দনের প্রবাহ, প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক স্পন্দনের প্রবাহ সবসময় একমুখী হচ্ছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে একমুখী। প্রতিবর্ত চাপ হচ্ছে সেই স্নায়ুপথ যেখানে উদ্দীপনার প্রভাবে স্নায়ু স্পন্দন আবর্তনের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া সংগঠিত হয়। তাই প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক যে স্পন্দন সেটা সবসময় একমুখী কাজ করছে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে যে প্রতিবর্ত চাপে অন্তর্বর্তী নিউরন থাকে না সেটি একটি কি প্রতিবর্ত চাপ? যে প্রতিবর্ত চাপে অন্তর্বর্তী নিউরন থাকে না সেটি এক ধরনের কি প্রতিবর্ত চাপ? একসন্ধি, দ্বিসন্ধি, বহুসন্ধি নাকি অসন্ধি প্রতিবর্ত চাপ? তো আমাদের মনে রাখতে হবে যে প্রতিবর্ত চাপে অন্তর্বর্তী নিউরন থাকে না সেটা হচ্ছে একসন্ধি প্রতিবর্ত চাপ। একসন্ধি প্রতিবর্ত চাপটা কি? যে স্নায়ুস্পন্দনে বা প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে আমরা প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক বলি। কিন্তু এই প্রতিবর্ত চাপ তিনটে প্রকার, এক হচ্ছে একসন্ধি, দ্বিসন্ধি এবং বহুসন্ধি। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে প্রতিবর্ত চাপ যখন একমুখী হয়ে থাকে বা স্নায়ুসন্ধির অবস্থানে তার প্রতিবর্ত চাপটা নিয়ন্ত্রণ করছে তাহলে সেটা হচ্ছে কি একসন্ধি। আর দ্বিসন্ধি যেটা হচ্ছে দুটো স্নায়ুসন্ধি যুক্ত প্রতিবর্ত চাপ হবে। আর তিন সন্ধি স্নায়ু স্পন্দন যুক্ত চাপ হলে সেটা ত্রিসন্ধি হবে। তাহলে কি বললাম? একসন্ধি বলতে যেখানে অন্তর্বর্তী নিউরন থাকবে না সেটা একসন্ধি, আর দুটো প্রতিবর্ত চাপ থাকলে দ্বিসন্ধি, আর তিনটি প্রতিবর্ত চাপ থাকলে তখন ত্রিসন্ধি প্রতিবর্ত চাপ হবে। এইটা আমরা মনে রাখবো। তাহলে একসন্ধি প্রতিবর্ত চাপ হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেরিব্রাম, সেরিবেলাম, পন্স নাকি সুষুম্নাকাণ্ড? তো প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? আমি একটু আগেই বললাম বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের সুষুম্নাকাণ্ড। তাহলে সুষুম্নাকাণ্ড যেটা আমাদের সুষুম্না শীর্ষকের পশ্চাৎভাগে অবস্থান করছে, এই সুষুম্নাকাণ্ড তাৎক্ষণিক প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। তাহলে এখানে রাইট অ্যান্সার সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা বিভিন্ন স্নায়ু স্পন্দনে উদ্দীপিত হওয়ার পরে যে প্রতিবর্ত ক্রিয়াগুলো সেগুলো নিয়ন্ত্রণ করছে কে? সুষুম্নাকাণ্ড। তার পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে ক্রোনিও স্যাক্রাল স্নায়ুতন্ত্র বলা হয়, ক্রোনিও স্যাক্রাল স্নায়ুতন্ত্র বলা হয় সমবেদী স্নায়ুতন্ত্রকে, পরাসমবেদী স্নায়ুতন্ত্রকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে? তো রাইট অ্যান্সার কি হবে? ক্রোনিও স্যাক্রাল স্নায়ুতন্ত্র। তাহলে ক্রোনিও স্যাক্রাল স্নায়ুতন্ত্র যেটা হচ্ছে পরাসমবেদী স্নায়ুতন্ত্র। কি বললাম? পরাসমবেদী স্নায়ুতন্ত্রকে কোরিও স্যাক্রাল স্নায়ুতন্ত্র বলে। কারণ আমরা জেনেছিলাম সমবেদী স্নায়ুতন্ত্র মানবদেহকে জরুরি অবস্থায় মোকাবিলার জন্য তৈরি করে, হৃদস্পন্দন দ্রুততম করে এবং রক্তচাপ বৃদ্ধি করে, মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং শৈরপেশিতে রক্ত চলাচল বাড়ায়। তাহলে পরাসমবেদী স্নায়ুতন্ত্র দেহের শক্তির সংরক্ষণে সাহায্য করে। তাহলে ক্রোনিও স্যাক্রাল স্নায়ুতন্ত্র হচ্ছে এক ধরনের পরাসমবেদী স্নায়ুতন্ত্র। এটা কি করে? স্নায়ুতন্ত্র, পরাসমবেদী স্নায়ুতন্ত্র দেহের শক্তির সংরক্ষণে সাহায্য করে। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে রাইট অ্যান্সার পরাসমবেদী স্নায়ুতন্ত্র, অপশন বি হবে সঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যাদের উপর কাজ করে সেগুলি হলো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাদের উপর কাজ করে? আন্তর্জন্তীয় অঙ্গ, অস্থির পেশি, কঙ্কাল পেশি, তরুণাস্থি? কি হবে রাইট অ্যান্সার? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো আমাদের মনে রাখতে হবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এটা আন্তর্জন্ত্রীয় অঙ্গের উপর কাজ করে। কারণ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটি ভাগ, যার কাজকর্ম হচ্ছে মানুষের ইচ্ছার অধীন নয়, মানে মানুষের ইচ্ছা অনুসারে কাজ করবে।
তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাদের উপর কাজ করে? যেটা হচ্ছে ইচ্ছার অধীনে যেগুলো নয়, অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেমন হৃৎপিণ্ড বা রক্ত প্রবাহ, এগুলোর উপরে প্রভাব সৃষ্টি করবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে আন্তঃযন্ত্রীয় যে অঙ্গগুলো, হৃৎপিণ্ড, তারপরে ফুসফুস, তারপরে হচ্ছে রক্ত প্রবাহ, এগুলোর উপরে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাজ করবে। রাইট অ্যান্সার অপশন এ। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? কোন উপাদানটি সিএসএফ এ থাকে না? তাহলে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ এর ফুল ফর্ম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তো এখানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে কি কি থাকে আমাদের একটু জেনে নিতে হবে। তো সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে জল থাকে 99%, প্রোটিন থাকে 35, গ্লুকোজ থাকে 60, তারপরে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এগুলো থাকে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে কোনটি থাকে না। তাহলে এখানে আমরা প্রোটিন থাকে, জল থাকে, গ্লুকোজ থাকে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, এগুলো থাকে বললাম, কিন্তু ফ্যাট থাকার কথা বলেছি? বলিনি। তাহলে ফ্যাট থাকে না, সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে ফ্যাট থাকে না, এটা আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে 4টে অপশন রয়েছে, সঠিক জোড়া নির্বাচন করতে বলেছে। দেখো, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, একদম ভুল, কারণ গুরু মস্তিষ্ক নয়, সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে রাইট অ্যান্সার, গুরু মস্তিষ্ক কি করে? গুরু মস্তিষ্ক চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে, তাহলে এটা ভুল রয়েছে, তাহলে ভুল। হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, তাহলে হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস আমরা জানি ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, এই ধরনের মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে, বুদ্ধি আবেগ নয়, তাহলে এটাও ভুল। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাহলে লঘু মস্তিষ্ক কি করে? লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, এগুলো করে। তাহলে এখানে এই অপশনটা সঠিক রয়েছে। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন, খাদ্য গলার্ধকরণ নিয়ন্ত্রণ, না না, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা তো ভুল রয়েছে, এটা তো ভুল, ঠিক নয়। কারণ আমরা জানি লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করে না, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তাহলে এটা কিন্তু ভুল রয়েছে। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন, খাদ্য গলার্ধকরণ নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা ঠিক। তাহলে সুষুম্না শীর্ষক হচ্ছে হৃদস্পন্দন ও খাদ্য গলার্ধকরণে সহায়তা করে, এটা ঠিক। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলার্ধকরণ নিয়ন্ত্রণ করে, অপশন ডি এখানে রাইট অ্যান্সার, বাকি অপশনগুলো কিন্তু ভুল রয়েছে। তারপরের কোশ্চেনে চলে যাও। পরের কোশ্চেন কি বলছে? মিশ্র স্নায়ু হলো কোনটি? মিশ্র স্নায়ু, তাহলে মিশ্র স্নায়ু মানে ভেগাস স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু, আমি তোমাদের বলেছিলাম। এখানে কিন্তু ভেগাস স্নায়ু অপশন নেই, আমি তোমাদের এই জন্য বলেছিলাম শুধু ভেগাস স্নায়ু পড়লে হবে না, মিশ্র স্নায়ু তাছাড়া তোমাকে পড়তে হবে দশম করোটীয় স্নায়ু যেমন ভেগাস স্নায়ু মিশ্র স্নায়ু, সপ্তম করোটীয় স্নায়ু ফেসিয়াল নাট, নবম করোটীয় স্নায়ু গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল নাট, এই রকমের স্নায়ু কিন্তু মিশ্র স্নায়ু। তাহলে এখানে যে অপশন গুলো রয়েছে দেখো, গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল, এই গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে নবম করোটীয় স্নায়ু, নবম করোটীয় স্নায়ু। তাহলে এখানে তুমি অ্যান্সার কি করবে? মিশ্র স্নায়ু হচ্ছে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল, নবম করোটীয় স্নায়ু, অপশন সি হবে রাইট অ্যান্সার। ভেগাস স্নায়ু পাশাপাশি তুমি মনে রাখবে। তাছাড়া আরো একটা নাম নার্ভ বললাম ফেসিয়াল নার্ভ, যেটা সপ্তম করোটিস স্নায়ু, এটাও কিন্তু মিশ্র স্নায়ুর মধ্যে পড়ছে। ঠিক আছে, এইভাবে পড়বে, এইভাবে পড়লে বেশি মনে থাকে এবং এইভাবে পড়লে প্র্যাকটিস করলে দেখবে ভালো অ্যান্সার পরীক্ষায় করে আসতে পারবে। তারপরের কোশ্চেন, দ্বিতীয় করোটীয় স্নায়ুর নাম কি? দ্বিতীয় করোটীয় স্নায়ু, তাহলে এখানে 4টে অপশন রয়েছে, অলফ্যাক্টরি, অকিলোমোটর, অপটিক, অডিটরি। তো আমরা জানি যে টোটাল মানব মস্তিষ্কে কয়টি স্নায়ু রয়েছে? 12 জোড়া করোটীয় স্নায়ু রয়েছে। তার মধ্যে 1 নম্বর করোটীয় স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি, 2 নম্বর হচ্ছে অপটিক, 3 নম্বর হচ্ছে অকিলোমোটর, 4 নম্বর হচ্ছে ট্রক্লিয়ার, 5 নম্বর হচ্ছে ট্রাইজেমিনাল, 6 নম্বর হচ্ছে অ্যাবডুসেন্স, 7 নম্বর ফেসিয়াল, 8 নম্বর অডিটরি, 9 নম্বর গ্ল্যাসোফারিঞ্জিয়াল, 10 নম্বর ভেগাস, 11 নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি, 12 নম্বর হাইপোগ্লসাল। তাহলে 2 নম্বর করোটীয় স্নায়ুর কথা বলেছে। 2 নম্বর করোটীয় স্নায়ু হচ্ছে অপটিক স্নায়ু। 1 নম্বরে আমি তোমাকে বললাম যে অলফ্যাক্টরি স্নায়ু। ঠিক আছে, এইগুলো তুমি মনে রাখবে, একদম ডিটেলসে এইভাবে পড়ো,
দেখবে মনে থাকছে। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি অন্তর্বাহী স্নায়ু? নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি অন্তর্বাহী স্নায়ু? তাহলে অন্তর্বাহী স্নায়ু মানে যে সকল স্নায়ু রিসেপ্টর থেকে স্নায়ু স্পন্দন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনাকে নিয়ে যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা অন্তর্বাহী স্নায়ু বলবো। তাহলে অন্তর্বাহী স্নায়ু যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সরি নিউরন নিয়ে গঠিত। তাহলে যেমন অলফ্যাক্টরি প্রথম করোটীয় স্নায়ু, এটা কিন্তু এক ধরনের কি অন্তর্বাহী স্নায়ু। তাছাড়া অপটিক স্নায়ু, এটাও কিন্তু অন্তর্বাহী স্নায়ু। অডিটরি স্নায়ু, এগুলোও কিন্তু অন্তর্বাহী স্নায়ু। তাহলে এখানে যে অপশন গুলো দিয়েছে দেখো, অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ ট্রগলিয়ার, অকুইলোমোটর, অপটিক, হাইপোগ্লসাল। আমরা তো অপটিক পেলাম। অপটিক যেটা হচ্ছে দ্বিতীয় করোটীয় স্নায়ু, এটা অন্তর্বাহী স্নায়ু। প্রথম যে স্নায়ু রয়েছে করোটীয় স্নায়ু অলফ্যাক্টরি স্নায়ু, এটাও হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। তারপর হচ্ছে অডিটরি স্নায়ু, এটাও সপ্তম করোটীয় স্নায়ু, এক ধরনের কি অন্তর্বাহী স্নায়ু। তাহলে এখানে অপটিক অপশন আছে বলে এটাই দাগ করব। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, আমাদের অষ্টম করোটীয় স্নায়ুর নাম কি? একটু আগেই আমি বলে দিলাম যে আমাদের যে করোটীয় স্নায়ুগুলো রয়েছে, একে রয়েছে অলফ্যাক্টরি, দুয়ে রয়েছে অপটিক, তিনে রয়েছে অকুইলোমোটর, চারে রয়েছে ট্রগলিয়ার, পাঁচে রয়েছে ট্রাইজোমিনাল, ছয়ে রয়েছে অ্যাবডুলেসেন্স, সাতে রয়েছে ফেসিয়াল, আটে রয়েছে অডিটরি, নয়ে গ্লাসোফ্যারিঞ্জিয়াল, দশে ভেগাস, এগারোয় স্পাইনাল অ্যাক্সেসরি, আর বারোতে কি রয়েছে হাইপোগ্লসাল। তাহলে 8 নম্বরে কি বললাম, খাতায় যারা নোট করছো না, শর্ট নোট যারা বানাচ্ছ না, তাদের বারবার বলছি এগুলো সাধারণ টেক্সট বুকে 9 10 এর বইতে নেই। এগুলো অ্যাডভান্স জায়গা, তোমাদের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হবে। একটু মন দিয়ে পড়ো, যেগুলো অ্যাডভান্স লেভেল বলছি, নোট করতে বলছি, খাতায় লিখে রাখো। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার 8 নম্বর যে স্নায়ু সেটা হচ্ছে অডিটরি স্নায়ু। তাহলে অডিটরি স্নায়ু এটা হচ্ছে অষ্টম করোটীয় স্নায়ু। অডিটরি স্নায়ু হচ্ছে এক ধরনের কি অন্তর্বাহী সেন্সরি নিউরনের উদাহরণ। এইভাবে আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ুটি হলো কি? সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ুর নাম কি? তো আমরা জানি সব থেকে দীর্ঘ করোটীয় স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। এই ভেগাস স্নায়ু মিশ্র স্নায়ুর মধ্যেও পড়ছে। এবং সবচেয়ে ক্ষুদ্র বা সবচেয়ে ছোট যে হচ্ছে করোটীয় স্নায়ু সেটা হচ্ছে ট্রগলিয়ার। কি বললাম? ট্রগলিয়ার এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র করোটীয় স্নায়ু বা ছোট করোটীয় স্নায়ু, আর সবচেয়ে বড় বা দীর্ঘ হচ্ছে করোটীয় স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। এই দুটো অবশ্যই মনে রাখবে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় বেশি দেওয়া হয়। তারপরের কোশ্চেনে চলে যাব। কি বলছে পরের কোশ্চেন, ভেগাস স্নায়ু এক প্রকারের কি স্নায়ু? তোমাদের আমি একটু আগেই বললাম ভেগাস স্নায়ু এক ধরনের কি স্নায়ু, চেষ্টীয়, মিশ্র, সংজ্ঞাবহ নাকি সুষুম্না স্নায়ু? ভেগাস স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু। ভেগাস স্নায়ু এক ধরনের মিশ্রীয় স্নায়ু। আবার অপশানে যদি দেয় যে মিশ্র স্নায়ু না দিয়ে যদি শুধু বলে যে করোটীয় স্নায়ু কোনটি, দিয়ে ভেগাস অপশন আছে, ভেগাস কিন্তু করোটীয় স্নায়ু সুষুম্না স্নায়ু দুটোর মধ্যে পড়ছে। তাহলে এখানে আমরা মিশ্র স্নায়ুর মধ্যে কিন্তু ভেগাস স্নায়ুকে যেমন নিতে পারি, ভেগাস স্নায়ুকে করোটীয় স্নায়ুর মধ্যেও নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে দীর্ঘ করোটীয় স্নায়ু, ভেগাস স্নায়ু। ঠিক আছে, তাহলে ভেগাস স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু। অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। তাছাড়া ভেগাস স্নায়ু আরো রয়েছে, যেমন হচ্ছে নবম করোটীয় স্নায়ু গ্লাসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, তারপর হচ্ছে সপ্তম করোটীয় স্নায়ু যেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। এগুলো হচ্ছে ভেগাস স্নায়ুর উদাহরণ, এগুলো আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, একটি সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হলো, একটি সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ অডিটরি স্নায়ু, ট্রগলিয়ার স্নায়ু, অকুইলোমোটর স্নায়ু, অ্যাবডুসেন্স স্নায়ু। তো সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নিউরন, যাকে আমরা অন্তর্বাহী স্নায়ু বলেছিলাম, তাহলে অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, এগুলো কি সংজ্ঞাবহ স্নায়ু বা অন্তর্বাহী স্নায়ু বা সেন্সরি নিউরন। তাহলে এখানে যে অপশন গুলো রয়েছে অডিটরি, ট্রকিউলার, অকুইলোমোটর, অ্যাবডুসেন্স, তাহলে সংজ্ঞাবহ স্নায়ুটাকে আমরা কোনটাকে বলবো? সংজ্ঞাবহ স্নায়ু অডিটরি পেয়ে গেছি অপশন এ তে। অপশন এ অডিটরি স্নায়ু এক ধরনের কি স্নায়ু? সংজ্ঞাবহ স্নায়ু। এটা হচ্ছে এক ধরনের সপ্তম করোটীয় স্নায়ু, সপ্তম
করোটিয় স্নায়ু। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো, একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম করো। তাহলে আজ্ঞাবহ স্নায়ু এখানে চারটে অপশন, অডিটরি, অলফ্যাক্টরি, অপটিক, অকুইলোমোটো। তাহলে আমরা কি জানি? আজ্ঞাবহ স্নায়ু মানে যেটা হচ্ছে চেস্টীয় স্নায়ু, বা যেটা আমরা মোটর মোটর নিউরন বলি, যাকে আমরা বহির্বাহী স্নায়ুও বলতে পারি। তাহলে এখানে আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হিসেবে আমরা জেনেছিলাম তৃতীয় করোটিয় স্নায়ু যেটা অকুইলোমোটর স্নায়ু, তারপরে একাদশ করোটিয় স্নায়ু যেটা স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। এগুলো কি আজ্ঞাবহ স্নায়ু বা বহির্বাহী স্নায়ু, বা যেটাকে আমরা চেস্টীয় নার্ভ বলি বা মোটর নিউরন বলি। বিভিন্ন নাম রয়েছে কিন্তু বিষয়টা একটা। তাহলে একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম, এখানে যে অপশন রয়েছে দেখো অকুইলোমোটর স্নায়ু, এটাই হবে রাইট অ্যান্সার। একটি আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হচ্ছে অকুইলোমোটর স্নায়ু, অপশন ডি হবে সঠিক। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? মানুষের স্নায়ুর শুষুন্নীয় স্নায়ুর সংখ্যা কত? ও আচ্ছা, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এটা একদম ইজি কোশ্চেন। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। করোটিয় স্নায়ুর সংখ্যা কয়টি? 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু, করোটিয় স্নায়ু হচ্ছে 12 জোড়া। তাহলে টোটাল কতগুলো স্নায়ু পাচ্ছি আমরা? টোটাল আমরা প্রান্তীয় স্নায়ুর সংখ্যা 43 জোড়া পাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা এখানে একদম ইজি কোশ্চেন দিয়েছে। মানুষের শুষণীয় বা সুষুম্না স্নায়ুর সংখ্যা মনে রাখবে 31 জোড়া। প্রান্তীয় স্নায়ু বললে 43 জোড়া, আর করোটিয় স্নায়ু বললে 12 জোড়া। তাহলে এখানে 31 জোড়া রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। একটু আগেই বলে দিলাম করোটিয় স্নায়ু হচ্ছে 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া। তো চলো তারপরের কোশ্চেনে চলে যাই, যেহেতু আলোচনা করেছি ডিটেলসে। তারপরের কোশ্চেন, নিচের কোনটি কারক? তাহলে এখানে কোনটি কারকের মধ্যে পড়ছে? রডকোষ, সাতকারক, অন্তর্বাহী স্নায়ু নাকি পেশি? তো আমাদের জানতে হবে গ্রাহক কোনগুলো, কারক কোনগুলো। তাহলে কারক কোনগুলো? তো আমরা জানি যে যেগুলো স্নায়ু স্পন্দনকে উদ্দীপিত করে সাড়া প্রদান করে। তাহলে সাড়া প্রদান কারা করে? বিভিন্ন পেশি, আমাদের পেশি এবং বিভিন্ন গ্রন্থি, এগুলো কি করে? পেশি, গ্রন্থি এগুলো সাড়া প্রদান করে, এই জন্য এগুলো কারক। তাহলে কারক এখানে পেশি অপশানে রয়েছে, পেশি রাইট অ্যান্সার। আর গ্রাহক কারা? গ্রাহক হচ্ছে চক্ষু, কর্ণ, তারপরে যে ত্বক, নাসিকা, এগুলো হচ্ছে গ্রাহক। আর বাহক কারা? যারা স্নায়ু স্পন্দন বহন করে, মানে স্নায়ু, নিউরন। ঠিক আছে, এইগুলো আমরা মনে রাখবো। চলো তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে একটু দেখি। পরের কোশ্চেন বলছে মানব মস্তিষ্কের কোন অংশ পৌষ্টিক নালীর চলন নিয়ন্ত্রণ করে? তো পৌষ্টিক নালীর চলন নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না শীর্ষক, মেডুলা অবলাঙ্গাটা। এখানে দেখো সুষুম্না শীর্ষক না দিয়ে কি অপশন দিয়েছে? মেডুলা অবলাঙ্গাটা। এটা আমি ডিটেলসে পড়িয়েছি, এই জন্য ডিরেক্ট অ্যান্সার বললাম। যে মানব মস্তিষ্কের পৌষ্টিক নালীর চলন নিয়ন্ত্রণ করে আমরা মেডুলা অবলাঙ্গাটা, বা যাকে আমরা সুষুম্না শীর্ষক বলি, এটা। কারণ আমরা পড়েছিলাম হাত ক্রিয়া বা হৃৎপিণ্ডের ক্রিয়া, শ্বাসক্রিয়া, ঘাম নিঃসরণ, পৌষ্টিক নালীর চলন নিয়ন্ত্রণ করা, এটা কে করে? এটা করে আমাদের সুষুম্না শীর্ষক মানে মেডুলা অবলাঙ্গাটা করে। তো রাইট অ্যান্সার অপশন বি। একদম সহজ কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়েছে, শুধুমাত্র বাংলায় নামটাকে ইংরেজিতে দিয়েছে। এইভাবে কোশ্চেন পরীক্ষায় দেয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখো তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা এখনো দেখোনি, প্র্যাকটিস করনি, তোমাদের আমি একটা ভালো দারুণ সুযোগ দিচ্ছি। তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে, পিওয়াইকিউ সেকশন পাবে। এখানে বিগত বছরের সমস্ত কোশ্চেন অ্যান্সার সাল অনুযায়ী অ্যান্সার শিট সমেত এখানে দেওয়া রয়েছে, প্র্যাকটিস করে নেবে। বাস, দেখবে কোশ্চেন কতটা ইজি, কতটা ভালো লাগছে পড়তে, দেখবে বুঝে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা মন দিয়ে পড়াশোনাটা করো। চলো তার পরের কোশ্চেনে আমরা সরাসরি চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন এখানে বলেছে যে 72, তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। মানুষের মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ, তারপর হচ্ছে মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হলো, খুব ভালো কোশ্চেন, মানুষের মস্তিষ্কের যে অংশটি
শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে তাকে আমরা কি বলবো? লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক নাকি থ্যালামাস? তো আমরা জানি লালাক্ষরণ, মূত্রত্যাগ এই সকল কার্য নিয়ন্ত্রণ করে আমাদের পন্স। কারণ আমরা পন্সের কাজে জেনেছিলাম পন্স আমাদের মূত্র ত্যাগ করার সময় ডেটুসোর পেশিকে সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সহায়তা করে বা মূত্র ত্যাগ সাহায্য করে। তাছাড়া শ্বাসক্রিয়া, তারপরে হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ, এগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ এগুলোর উপরে কার্য সম্পূর্ণ করে বা নিয়ন্ত্রণ করে কে? পন্স করে। তো রাইট অ্যান্সার পন্স বা যোজক এরা করে। ঠিক আছে, পন্স বা যোজক করে। যোজকের কাজ হচ্ছে শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করা। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। চলো তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? মানব মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশটি হলো? মানব মস্তিষ্কের সব থেকে ছোট অংশের নাম কি? তো আমরা জানি মানব মস্তিষ্কের সর্ববৃহৎ বা বড় অংশটা হচ্ছে গুরু মস্তিষ্ক এবং সব থেকে ছোট অংশ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যেটা সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের অংশ বলছি, পশ্চাৎ মস্তিষ্কের আগের অংশ যেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। মানব মস্তিষ্কের সব থেকে ছোট অংশ মধ্য মস্তিষ্ক। তাহলে কি বললাম? মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে অগ্র মস্তিষ্ক। এখানে অপশনটাই অন্যরকম দিয়েছে, তাই না? তো আমরা জানি যে মধ্য মস্তিষ্ক আকারে তুলনামূলকভাবে ছোট, এটি অগ্র মস্তিষ্কের সঙ্গে পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের একটি অংশ, এটি ছোট মস্তিষ্কও বলা হয়, মস্তিষ্কের পেছনে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন দিয়েছে মস্তিষ্কের মধ্যে কোন অংশটি ছোট। তো আমরা জানি মধ্য মস্তিষ্ক সব থেকে ছোট আর গুরু মস্তিষ্ক সবচেয়ে বড়। তাহলে এখানে রাইট অ্যান্সার মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, এই অ্যান্সারটি ঠিক হবে। তারপরের কোশ্চেনে বলা হয়েছে মস্তিষ্কের কোন অংশটি তৃষ্ণা নিয়ন্ত্রণ করে? তাহলে তৃষ্ণা নিয়ন্ত্রণ করা কি, কার কাজ? মানে মস্তিষ্কের তৃষ্ণা নিয়ন্ত্রণ করে কে? মস্তিষ্কের কোন অংশ? তো আমরা জানি ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ এই সকল মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস অংশ। এখানে অপশনগুলো আমি পড়ছি না এই কারণে কম সময়ে কিন্তু আমি প্রচুর কোশ্চেন ডিটেলস এইভাবে আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয়। সেই জন্য আমি অপশনগুলো তোমাদের হাতে ছেড়ে দিয়েছি, তোমরা পড়বে, কিন্তু আমি অ্যান্সারটাকে ডিটেলসে বলে দিচ্ছি যাতে তোমাদের বেশি মনে থাকে এবং একটি কোশ্চেন পড়লে আরো যাতে 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তাহলে মস্তিষ্কের যে অংশটি তৃষ্ণা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস অংশ। তাহলে রাইট অ্যান্সার হাইপোথ্যালামাস, অপশন ডি হবে সঠিক। অপশন ডি হবে সঠিক। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেন গুলো হয় বা যে কোশ্চেন গুলো পরীক্ষায় দিয়েছে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো এখানে প্রথম কোশ্চেনে আমরা চলে যাব। প্রথম কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন দেখো, মিশ্র করোটিয় স্নায়ু হলো কোনটি? দেখো মিশ্র করোটিয় স্নায়ু আমি ডিটেইলসে বলেছিলাম যে শুধুমাত্র ভেগাস স্নায়ু মনে রাখবে না, পাশাপাশি তোমাকে মিশ্র করোটিয় স্নায়ু যেমন ফেসিয়াল নার্ভ যেটা সপ্তম করোটিয় স্নায়ু, নবম করোটিয় স্নায়ু যেটা হচ্ছে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, টাইজোমিনাল, এই যে তাছাড়া ভেগাস তো আছেই, এগুলো হচ্ছে কি মিশ্র করোটিয় স্নায়ু। দেখো এখানে ভেগাস অপশনই দেয়নি কিন্তু বাকি অপশন দিয়েছে। দেখো ফেসিয়াল নার্ভ, তারপর হচ্ছে ট্রাইজোমিনাল, তারপর হচ্ছে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল, এই অপশনগুলো দিতে পারে। তাহলে মিশ্র করোটিয় স্নায়ু যেটা হচ্ছে ফেসিয়াল অপশন বি এবং ট্রাইজোমিনাল, দুটো অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে মিশ্র স্নায়ুর মধ্যে এগুলো পড়ছে, এটাই হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলো। তারপরের কোশ্চেনে কি বলছে? লঘু মস্তিষ্কের অংশ হলো, লঘু মস্তিষ্কের অংশ কোনগুলো? তাহলে লঘু মস্তিষ্কের অংশ কোনগুলো? তো লঘু মস্তিষ্কের দুটো অংশ আমরা পড়েছিলাম যে লঘু মস্তিষ্কের দুটো গোলার্ধ রয়েছে। এক হচ্ছে দুটো গোলার্ধ, এক হচ্ছে লঘু মস্তিষ্কের পশ্চাৎ মস্তিষ্কের অংশ, দুটো গোলার্ধ নিয়ে গঠিত, যেগুলো যেগুলো হচ্ছে পন্স এবং সুষুম্না শীর্ষকের সংযোগস্থলে করটির পশ্চাৎ ভাগে অবস্থিত। তাহলে এখানে যে অপশনগুলো তোমরা পাচ্ছ লঘু মস্তিষ্কের অংশ, তাহলে লঘু মস্তিষ্কের অংশ দেখো ভার্মিস, ভার্মিস লঘু মস্তিষ্কের অংশের মধ্যে পড়ছে। তারপরে দেখো লঘু মস্তিষ্কের অংশের মধ্যে পড়ছে সেরিবেলাম হেমিস্ফিয়ার, সেরিবেলাম হেমিস্ফিয়ার এটা পড়ছে।
তাহলে সেরিবেলাম, হেমিস্ফিয়ার, তারপরে ভার্মিস, এই দুটো অ্যান্সার আমরা সঠিক পাই। সেরিবেলাম, সেরিব্রাল হচ্ছে, সেরিব্রাল হবে না। লঘু মস্তিষ্ক মানে সেরিবেলাম, হেমিস্ফিয়ার লঘু মস্তিষ্কের মধ্যে পড়ছে, আর ভার্মিস পড়ছে। তাহলে এখানে অপশন এ আর অপশন সি দুটো অ্যান্সার ঠিক। যেহেতু ক্যাটাগরি 2 মার্কের কোশ্চেন, একটু কোশ্চেন গুলো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়, দুটো জেনে রাখো। তারপরের কোশ্চেন, কোনগুলো লিম্বিক লোবের কাজ? কোনগুলো লিম্বিক লোবের কাজ? তাহলে লিম্বিক লোবের কাজ কোনগুলো? লিম্বিক বা লিম্বিক তন্ত্র কি? গুরু মস্তিষ্কের অংশ, যেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স ছাড়া থ্যালামাস এবং হাইপোথ্যালামাসকে নিয়ে গঠিত, যেগুলো মানুষের শিক্ষণ, স্মরণ ক্ষমতা, আবেগজনিত নিয়ন্ত্রণ এগুলোর উপরে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে লিম্বিক লোবের কাজ দেখো, কষ্টকে নিয়ন্ত্রণ করা, ভয়কে নিয়ন্ত্রণ করা, যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা, এই যে নিয়ন্ত্রণ করার কাজগুলো সেগুলো কে করছে? লিম্বিক লোবে, লিম্বিক লোব করছে। তাহলে এখানে এ বি সি তিনটে অ্যান্সার ঠিক পাচ্ছি। এ বি সি তিনটে অ্যান্সারই এখানে ঠিক। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটি পরীক্ষায় এবছর দেওয়ার সম্ভাবনা খুব বেশি। বলেছে নিচের কোনগুলো মেনিনজেসের স্তর? তাহলে মেনিনজেসের স্তর কোনগুলো? তো আমরা জানি মস্তিষ্কে টোটাল 3 স্তরীয় মানে 3টে স্তরের পর্দা রয়েছে। মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণ। 3টে স্তরের নাম আমরা বলেছিলাম, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাক্সয়েড ম্যাটার। ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাক্সয়েড ম্যাটার। তাহলে এই 3টে স্তর, তাহলে এখানে অপশন গুলো দেওয়া রয়েছে দেখো, পিয়া ম্যাটার, ডুরা ম্যাটার, আরো একটা অপশন এখানে নেই, অ্যারাক্সয়েড ম্যাটার নেই। তাহলে এখানে দুটো অপশন ঠিক পাচ্ছি, এ এবং বি, দুটো অ্যান্সার ঠিক করব। ও আছে তো, অ্যারাকনয়েড ম্যাটার রয়েছে। অ্যারাক্সয়েড ম্যাটার বা অ্যারাকনয়েড ম্যাটার একই ব্যাপার, শুধু একটু বানানটা, ইংলিশ বানানটাকে বাংলায় করেছে বলে এইভাবে লিখেছে। তাহলে এ বি সি তিনটে অ্যান্সার ঠিক। নিচে যেগুলো মেনিনজেসের স্তর সেগুলো হচ্ছে পিয়া ম্যাটার, ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার। এখানে তিনটে অপশন ঠিক, তিনটে অপশন দাগ করলে তবে তুমি 2 নাম্বার পাবে। কোনো কারণে দুটো অপশন ঠিক করেছো, একটা অপশন ঠিক করনি, সেক্ষেত্রে তুমি 1 নাম্বার পাবে। কিন্তু তিনটে অপশন ঠিক হলে, তিনটে অপশন দাগ করলে তবে তুমি 2 নাম্বার পাবে। হয়তো কোনো কারণে একটি অপশন ভুল করেছো, বাকি অপশন গুলো ঠিক করেছো, সেক্ষেত্রে তুমি 0 পাবে, কোনো নাম্বার পাবে না। ঠিক আছে, ভুল করা যাবে না। আর এখানে নেগেটিভ মার্ক নেই 2 মার্কের কোশ্চেনে। এগুলো নিয়ে আমি ডিটেলসেও বলবো, আলোচনা করব। যেভাবে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর কোশ্চেন আমি প্র্যাকটিস করাচ্ছি, অবশ্যই প্র্যাকটিস করো। আরো যদি তুমি প্র্যাকটিস করতে চাও, প্রচুর পরিমাণে পড়তে চাও, তাহলে তুমি প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে নেবে। সমস্ত বিগত বছরের কোশ্চেন সমেত ফ্রি টেস্ট, ফ্রি মেটেরিয়াল, ডেইলি প্র্যাকটিস সেশন এখানে পেয়ে যাবে। এখানে তুমি প্র্যাকটিস করো, পড়াশোনা করো, অনেক অ্যাপ ব্যবহার করো পড়াশোনার জন্য। লার্ন মাইল অ্যাপ, লার্ন মাইল প্লে স্টোর থেকে সার্চ করে এই অ্যাপটি ইনস্টল করে নেবে। এখানে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, দেখবে ভালো রেজাল্ট এমনিতেই করতে পারবে। আর যারা আমাদের কাছে পেইড ব্যাচে যুক্ত হতে চাও, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ করে নেবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। অবশ্যই যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে এর পরের ক্লাসটি আমি যখন আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এর আগের ক্লাসগুলো মিস করে গেছো, এর আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা চ্যানেলে ভিজিট করবে বা ক্লাসের শেষে যে প্লেলিস্ট গুলো উঠে আছে এই প্লেলিস্ট গুলোতে চলে যাবে, দেখবে প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, সাজানো রয়েছে। এখানে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত।